টিয়া গিয়ে বানরের মাথার উপর ভেসে রইল। তারপর হঠাৎ মাটিতে পড়ে ডানা ঝাপটে শান্ত হয়ে গেল। কি হলো মহারাজ? এত সময় কেটে গেল, অথচ এখনো আমাদের রাজকুমারী পদ্মাবতীর কোনো খবর তো আসছে না। ঠিক আছে টিয়া, আমি অবশ্যই তান্ত্রিকের থেকে কথাগুলো জানার চেষ্টা করব। কোথায় পেয়েছে জানি না, তবে আমার আয়নার দিকে কিছু একটা ছুঁড়ে দিল, আর সাথে সাথে আমার আয়নার সব ক্ষমতা ভ্যানিশ হয়ে যায়। এখন আমি তোমাদের নির্দেশ দিচ্ছি, রাজকুমারীকে রাজবাড়ির পেছনে নিয়ে আসা হোক। কয়েকদিন কেটে যাওয়ার পরেও ফণীন্দ্র তার ছেলে রূপকুমারের কোনো খোঁজ পায়নি। তাই স্ত্রী মাধবীকে নিয়ে সুধীরের কাছে যায়। সুধীর, আজ তো বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু রূপকুমারের তো কোনো খোঁজ পেলাম না। এই আমিও তো বন্ধু রূপকুমারকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমার ছেলে আমার রূপকুমারের জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের জল শুকিয়ে গেছে। যেভাবে হোক আমার রূপকুমারকে আমার কোলে ফিরিয়ে দাও। কিন্তু কাকিমা, রাজ্যের চারিদিকে কোথাও খুঁজতে বাদ রাখিনি আমি, কিন্তু রূপকুমারকে কোথাও পেলাম না। আমাদের আসলে ভাগ্যটাই খারাপ। মিথ্যা অভিযোগের দায়ে আমার রূপকুমার আজ শাস্তি ভোগ করছে। আজ মহারাজ নিজের ভুল বুঝতে পারলেও আমরা আমাদের রূপকুমারকে ফিরে পেলাম না। আপনি কোনো চিন্তা করবেন না কাকিমা, আমি আছি। আমার সাথে আছে মন্ত্রীর কন্যা পুষ্পা। দেখবেন শীঘ্রই আমরা রূপকুমারকে খুঁজে বের করব। তাই যেন হয় সুধীর, শীঘ্রই যেন আমাদের ছেলেটা ঘরে ফিরে আসে। এদিকে প্রতিদিনের মতো বিকেল বেলা তান্ত্রিক তার কাজ শেষ করে ডেরায় ফিরে আসে। ঘরে ঢুকতেই কোনো একটা সন্দেহে তার ভ্রু কুঁচকে যায়। আমার কেমন যেন মনে হচ্ছে যে আমার অনুপস্থিতিতে ঘরে কেউ এসেছিল। বাইরের লোকের উপস্থিতি আমি স্পষ্ট টের পাচ্ছি। কি হয়েছে মালিক? আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? তার আগে বল, তুই আমার ডেরা পাহারা দেওয়া রেখে কোথায় চলে গিয়েছিলি? এসব কি বলছেন মালিক? আমি আপনার দেওয়া কাজ না করে কোথায় চলে যাব? আমি তো সারাদিন এখানে বসে আপনার ঘর বাড়ি পাহারা দিচ্ছিলাম। তুই যদি সত্যি সত্যি আমার বাড়িঘর পাহারা দিয়ে থাকিস, তাহলে নতুন কেউ এখানে এলো কি করে? আপনি ভুল ভাবছেন মালিক, আপনার অনুপস্থিতিতে এখানে কেউ আসেনি। আমি কড়া নজর রেখেছি। তাহলে আমার এমন কেন মনে হচ্ছে? মনে হচ্ছে কেউ এই ঘরে এসে রূপকুমারের পাশে বসেছিল। এ সবই আপনার মনের ভুল মালিক। আপনি ক্লান্ত, বিশ্রাম নিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এদিকে বেলা গড়িয়ে গেলেও কোনো সেনা রাজকুমারী পদ্মাবতীর খবর নিয়ে ফিরছে না দেখে রাজা বেশ চিন্তায় পড়ে যায়। সে একজন সেনাকে ডেকে পাঠায়। কি হলো সেনা? তোমরা কেউ আবার রাজকুমারী পদ্মাবতীর খবর এনে দিচ্ছ না কেন? ক্ষমা করবেন মহারাজ, আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু রাজকুমারী পদ্মাবতীকে কোথাও পাইনি। হঠাৎ করে রাজকুমারী কোথায় হারিয়ে যাবে? যত সেরা লাগে নিয়ে যাও, কিন্তু যত দ্রুত সম্ভব। আমি রাজকুমারীকে আমার সামনে দেখতে চাই। ঠিক আছে মহারাজ, আমি দেখছি কি করা যায়। এদিকে সন্ধ্যাবেলা সুধীর নদীর পার থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা করে। ঠিক তখনই সেই টিয়া পাখি এসে তার হাতের ওপর নেমে আসে। এটি কে তুমি টিয়া? আমার কাছে কি চাও? তুমি আমাকে চিনতে পারবে না, শুধু এটুকু বলছি, আমার কাছে রূপকুমারের খবর আছে। আমি তোমাকে এই বিষয়ে জানাতে এসেছি। কি, আমার বন্ধু রূপকুমার? তুমি সত্যি আমার বন্ধু রূপকুমারের খোঁজ জানো? হ্যাঁ জানি, তাই তো জীবন বাজি রেখেও তোমার কাছে ছুটে এসেছি। তোমার বন্ধু রূপকুমারকে বাঁচাতে হলে তোমার সাহায্য দরকার। হ্যাঁ বলো টিয়া, আমাকে কি করতে হবে বলো। বন্ধুর প্রাণ বাঁচাতে আমি সবকিছু করতে রাজি আছি। তোমার বন্ধু গভীর জঙ্গলে এক তান্ত্রিকের ডেরায় বন্দী হয়ে আছে।
তান্ত্রিক তাকে অমাবস্যার পুণ্য তিথিতে বলি দেওয়ার চিন্তা করছে। কি বলছো এসব তুমি টিয়া? তান্ত্রিক আমার বন্ধুকে বলি দিতে চায়? আমি যা বলার একদম ঠিক বলেছি। তোমার বন্ধু ভয়ঙ্কর রকমের বিপদে পড়ে গেছে। কিন্তু এখন কি হবে? কিভাবে আমি আমার বন্ধু রূপকুমারকে বাঁচাবো? তান্ত্রিকের মৃত্যু রহস্য একমাত্র সে নিজেই জানে, আর এই কথা তার মুখ থেকে বের করে আনতে পারে একমাত্র রূপকুমার। তবে রূপকুমারকেও তান্ত্রিক ঘুম পাড়িয়ে রেখেছে। তাহলে এখন উপায়? রূপকুমার কি তাহলে কোনোদিনই তান্ত্রিকের মৃত্যু রহস্য তার মুখ থেকে বের করতে পারবে না? তান্ত্রিক প্রতিদিন একবার রূপকুমারের ঘুম ভাঙায়। আমি রূপকুমারকে বলে এসেছি, আজ ঘুম ভাঙালে সে যেন ছলে বলে কৌশলে তান্ত্রিকের কাছ থেকে এই কথাটা জেনে নেয়। কিন্তু টিয়া, তুমি যখন রূপকুমারের ঘুম ভাঙিয়ে এই কথাটা বলতে পেরেছ, তখন তো তুমি তাকে নিয়েও আসতে পারতে। না, আমার ক্ষমতা খুবই সামান্য। আমি রূপকুমারের ঘুম ভাঙিয়েছি ঠিকই, তবে তা মাত্র কয়েক মুহূর্তের জন্য। ওই কয়েক মুহূর্ত কেটে গেলে রূপকুমার আবার ঘুমিয়ে পড়তো, আর তখনই তান্ত্রিক এর সংকেত পেয়ে যেত। আর তান্ত্রিক যদি একবারই সংকেত পেয়ে যায়, তাহলে আমার প্রাণ নাশ হয়ে যাবে। সবই তো বুঝলাম, কিন্তু বন্ধু রূপকুমার কি তান্ত্রিকের থেকে এই কথাটা জানতে পারবে? এর জন্য আমাদের কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি রূপকুমারকে সব কিছু বুঝিয়ে এসেছি। কাল সকালে আমি তার কাছে যাব। তাই তার আগে সবটা তোমাকে জানিয়ে গেলাম, যে কোনো সাহায্যে যেন তোমাকে পাওয়া যায়। নিশ্চয়ই পাওয়া যাবে। রূপকুমারকে বাঁচাতে আমি সব সাহায্য করতে রাজি আছি। সুধীরের কথায় নিশ্চিন্ত হয়ে টিয়া উড়ে চলে যায়। এদিকে প্রতিদিনের মতো রাতের বেলা রূপকুমারের ঘুম ভাঙায় তান্ত্রিক। তান্ত্রিক, দয়া করুন, আমাকে এই বন্দি দশা থেকে মুক্তি দিন। এখনই তোর মুক্তি হবে না রে রূপকুমার, তোকে দিয়ে যে আমার অনেক কাজ করা বাকি আছে। আপনি আমার সাথে অন্যায় করছেন, এর শাস্তি আপনি অবশ্যই পাবেন। আপনার করুণ মৃত্যু হবে। খুব মজার একটা কথা বললি রূপকুমার, আমার মৃত্যু। সেটা কি এতই সহজ? কেন সহজ নয়? সবারই মৃত্যু হবে, আপনিও এর ব্যতিক্রম নন। সবার মৃত্যু সহজ হলেও আমার মৃত্যু সহজ নয়, বলতে পারিস এক প্রকার অসম্ভব। আপনার একটা কথাও আমার বিশ্বাস হয় না। আপনার মৃত্যু কি এমন কঠিন কাজ বলুন তো শুনি। কন্যার গায়ের যে কাঁটা, তাতেই আমার মৃত্যু আটা। কথাটা বলতে বলতে গলার তাবিজ দিয়ে আবার রূপকুমারের সারা শরীরে বুলিয়ে দেয় তান্ত্রিক। সেই সাথে রূপকুমার আবার ঘুমের জগতে হারিয়ে যায়। এদিকে মন্ত্রী আর তার স্ত্রী বসে পরামর্শ করছে। আমার কাজ আমি ঠিকভাবে করে এসেছি, এবার বাকিটা তোমাকেই করতে হবে। আমার কাজও প্রায় শেষ। এই দেখো, আমি চিঠি লিখে ফেলেছি। এখন শুধু এটা জায়গা মতো পৌঁছে দিতে পারলেই হলো। চিঠি পেয়ে যেই না রাজবাড়ির পেছনে রাজার রানী আসবে, অমনি বাকি কাজ আমি করে ফেলবো। অনেকটা রাত হয়ে গেছে, আমি তাহলে কাজটা সেরে আসি। এখন নিশ্চয়ই রাজবাড়ির প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, সাবধানে যাও, আর কাজটা ঠিকভাবে করে আসো, কেমন? ওদের কথা আড়াল থেকে শুনে ফেলে মন্ত্রী কন্যা পুষ্পা। সব শুনে ভয়ে হাত পা জড়সড় হয়ে যায়। আমার বাবা মা এত বড় নীচ, ক্ষমতার লোভে মহারাজ আর রানীমাকে সরিয়ে দেবার কথা ওরা কি করে চিন্তা করলো? ছি 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 ছি, আমার তো ভাবতেও ভীষণ লজ্জা হচ্ছে। কিন্তু না, আমি বেঁচে থাকতে বাবা মার এই ষড়যন্ত্র কোনো দিন সফল হতে দেব না। এদিকে নিতাই আর নীলিমা কিছুতেই বুঝে উঠতে পারছে না
কিভাবে ফণীন্দ্রকে নতুন কোনো বিপদে ফেলা যায়। কি গো, কিভাবে ওদেরকে বিপদে ফেলা যায় তুমি কি কিছু ভাবতে পেরেছো? আমার মাথায় তো কিছুই আসছে না গো। এখন আর কোনো ভাবাভাবির সময় নেই, যা করার তা সরাসরি গিয়ে করতে হবে। তুমি কি করার কথা ভাবছো বলো তো? তা কালকে ভোর রাতেই দেখতে পাবে। এখন অনেকটা রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। এদিকে রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে যায় মন্ত্রীর স্ত্রী, অন্ধকারে একটা চাদর মুড়ি দিয়ে। সে রাজবাড়ির প্রধান ফটকে গিয়ে দাঁড়ায়। এই তো একদম ঠিক সময়ে এসে উপস্থিত হয়েছি। রাজবাড়ির পাহারাদারেরা সবাই ঘুমে কাদা হয়ে গেছে, আর এই সুযোগে এই চিঠিটা এইখানে রেখে যাই। পরদিন খুব ভোরে সূর্য ওঠার আগেই নীলিমা চুপি চুপি একটা মশাল নিয়ে ফণীন্দ্রর বাড়ির পেছনে দাঁড়ায়। অনেক সহ্য করেছি এই ফণীন্দ্র আর মাধবীর বড় বড় কথা। এবার সময় হয়েছে ওদেরকে শায়েস্তা করার। এবারে এই মশালের আগুন ওদের সহ ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে। নে এবারে মর। ঠিক এই সময় নিতাই তার ঘর থেকে ছুটে বের হয়ে আসে। তার চোখ মুখে রাজ্যের আতঙ্ক। নীলিমা তাকিয়ে দেখতে পায় তাদের নিজের ঘরে আগুন ধরে গেছে। ওগো, সর্বনাশ হয়ে গেল গো, আমাদের ঘরে আগুন ধরেছে, আগুন! কিন্তু এ কি করে সম্ভব? আমি তো এই ঘরটাতে আগুন দিয়েছিলাম। জানি না কি থেকে কি হয়ে গেল গো, এখনই আগুন না নেভালে হয়তো সবকিছু পুরে শেষ হয়ে যাবে। নীলিমা আর নিতাই ছুটে বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু ততক্ষণে দাউ দাউ করে জ্বলতে শুরু করছে তাদের ঘর। এ আমি কি করে ফেললাম গো? অন্যের ক্ষতি করতে গিয়ে এখন তো আমার নিজের সর্বনাশ হয়ে গেল। এই আগুন নেভানো এখন আমাদের সাধ্য না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। ঠিক এই সময় ওরা দেখতে পেল ফণীন্দ্র ও তার স্ত্রী মাধবী ছুটে তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। হায় হায় নীলিমা, এ তোমাদের কি সর্বনাশ হয়ে গেল! তোমাদের গোটা ঘরে দাও দাও করে আগুন জ্বলছে। আমাদের সব শেষ হয়ে গেল দিদি। এতদিন তিল তিল করে যা জমিয়েছি আজ সব নষ্ট হয়ে গেল। আরে শান্ত হয়ে বসো নীলিমার নিতাই, আমি দেখছি কি করা যায়। এই বলে তার হাতে থাকা একটা টিয়ার দাঁত ছুঁড়ে মারে আগুনের ভেতরে, আর সাথে সাথে দপ করে আগুন নিভে যায়। সেই সাথে ঘর আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে যায়। এটা কি হলো গো দাদা? আগুন তো এক মুহূর্তে নিভে গেল, আর সেই সাথে আমাদের ঘর তো আগের মতো ঠিক হয়ে গেল দাদা। বলেছিলাম না, ক্ষমতা আমার কাছেও আছে, কিন্তু আমি তা তোমাদের মতো খারাপ কাজে ব্যবহার করি না। আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও। শুরু থেকে আমরা কেবল তোমাদের একটার পর একটা বিপদে ফেলতে চেষ্টা করেছি। এমনটা করা আমাদের একদমই ঠিক হয়নি। আজীবন তোমাদের ক্ষতি করে গেলাম, অথচ আজ বিপদের দিনে তোমরাই আমাদের বাঁচানোর জন্য এগিয়ে এলে। আজ আমি এই মশাল নিয়ে তোমাদের ঘরে আগুন দিতে গিয়েছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, নিজের ঘরই আজ জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে বসেছিল। অন্যের ক্ষতি করে কোনোদিন নিজেরা ভালো থাকা যায় না নীলিমা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি আর কোনো দিন কারো ক্ষতি করার চেষ্টা করব না। আমরা এখন থেকে এক পরিবার, মিলেমিশে একে অন্যের সুখ দুঃখ ভাগাভাগি করে বাঁচবো।
এদিকে প্রতিদিনের মতো মহারাজ ঘুম থেকে উঠল। তখনই এক সেনা গিয়ে একটা চিঠি হাতে তার সামনে দাঁড়ায়। মহারাজের জয় হোক। মহারাজ, রাজবাড়ির প্রধান ফটকের সামনে আপনার নামে এই খোলা চিঠিটা পাওয়া গেছে। আমার নামে খোলা চিঠি? কই দেখি তো। সর্বনাশ! তার মানে আমার রাজকুমারীকে কেউ বন্দি করে রেখেছে রাজবাড়ির পেছনের জঙ্গলের কূপের কাছে। কিন্তু সেখানে শুধু আমাকে আর রানীকে একা যেতে বলেছে। হাতে একদমই সময় নেই। আমাকে খুব তাড়াতাড়ি সেখানে যেতে হবে। এদিকে টিয়া বানরের চোখ ফাঁকি দিয়ে রূপকুমারের কাছে পৌঁছায়। তারপর গতদিনের মতো করে রূপকুমারের ঘুম ভাঙায়। টিয়া, আমি তোমার কথা মতো তান্ত্রিকের থেকে একটা কথা বের করতে পেরেছি। তান্ত্রিক আমাকে বলেছেন কন্যার গায়ে যে কাটা, তাতে আমার মৃত্যু আটা। তুমি অনেক বড় কাজ করেছো রূপকুমার। আমি আর থাকতে পারছি না, আমাকে এক্ষুনি যেতে হবে। হাতে সময় খুব কম। টিয়া আর কথা না বাড়িয়ে রূপকুমারকে ঘুম পাড়িয়ে সেখান থেকে চলে যায়। এদিকে তার মা বাবার করা ষড়যন্ত্রের কথা দাসী মিনতিকে সব বলে দেয়। তার মানে মহারাজ আর রানীমাকে শেষ করার জন্যে আপনার বাবা মাই ষড়যন্ত্র করেছেন? হ্যাঁ দাসী, আমার বাবা মা ক্ষমতার লোভে অন্ধ। তাদের কোনো হিতাহিত জ্ঞান নেই। তুমি যেভাবেই হোক এই বিপদ থেকে মহারাজ আর রানীমাকে বাঁচাও। আমি তো শুনলাম মহারাজ রানীমা একটু পরই বের হবেন। তাহলে তো আমার হাতে একদম সময় নেই। যা করার তা এক্ষুনি করতে হবে। মিনতি ছুটে রাজবাড়ির ভেতরে চলে যায়। এদিকে টিয়া এসে সুধীরকে সব কথা বলে দিয়েছে। সবই তো বুঝলাম, কিন্তু এই একটা কথার কি মানে এটাই আমার মাথায় আসছে না। কন্যার গায়ে যে কাটা, তাতেই আমার মৃত্যু আটা। এই একটা মাত্র কথার মানে তোমাকে বের করতেই হবে। তা না হলে তোমার বন্ধু রূপকুমারকে যে আমরা চিরতরে হারিয়ে ফেলবো। দাঁড়াও দাঁড়াও টিয়া, আমার একটা কথা মনে পড়েছে। মন্ত্রীর কন্যা চম্পা একবার বলেছিল রাজকুমারী পদ্মাবতীর বাঁ হাতে একটা ক্ষত আছে। সেই কথাকে কিন্তু তান্ত্রিকের এই কথার সাথে খুব সহজেই মেলানো যায়। তার মানে তান্ত্রিক রাজকুমারী পদ্মাবতীর কথাই বলেছেন। ওনার বাঁ হাতের ওই ক্ষততে কোনো একটা কাঁটা আছে, আর সেই কাঁটাতেই তান্ত্রিকের মৃত্যু হবে। হ্যাঁ, তার মানে এটাই হলো ওই কথার অর্থ। চলো চলো, আমাদের এক্ষুনি রাজবাড়িতে যেতে হবে। মিনতি রাজপ্রাসাদে ঢুকে মহারাজার রানীমাকে দেখতে পায় না। তারা ইতোমধ্যে রাজবাড়ি থেকে বের হয়ে গেছে। সর্বনাশ! গোটা রাজবাড়ির কোথাও তো মহারাজ আর রানীমা নেই। তারা নিশ্চয়ই আমাদের আগে ওই রাজবাড়ির পেছনের কূপের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আর এক মুহূর্ত দেরি করা চলবে না। মহারাজ আর রানীমা ওই কূপের কাছে পৌঁছানোর আগে আমাদেরকে তাদের আটকাতে হবে। এদিকে মহারাজ আর রানী সেই কূপের কাছে এসে পৌঁছিয়েছে। দূর থেকে তারা দেখতে পায় একটা গাছের সাথে রাজকুমারী পদ্মাবতীকে বেঁধে রাখা হয়েছে। মহারাজ, ওই দেখুন রাজকুমারী পদ্মাবতী। শান্ত হও রানী, শান্ত হও। সাবধানে আমাদের এগুতে হবে। আমি আমার রাজকুমারীকে ফেরত চাই। আমার রাজকুমারী, আমার পদ্মাবতী। রানী আর নিজেকে সামলাতে পারল না। সে এক ছুটে পদ্মাবতীর কাছে চলে যেতে চায়। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটা ধারালো ছুরি হাতে বের হয়ে আসে মন্ত্রী। এ কি মন্ত্রী, তুমি? হ্যাঁ মহারাজ, আমি। আপনাদের দুজনকে মেরে এই রাজ্যের সিংহাসন আমি দখল করব। এই কারণেই আমার এই ষড়যন্ত্র। আমি তোমাকে বিশ্বাস করে মন্ত্রিত্ব দিয়েছিলাম, কিন্তু তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে। মহারাজের আর কোনো কথা মন্ত্রীর কানে যায় না। সে ছোড়া হাতে এক পা দুই পা করে আগাতে থাকে রানীর দিকে। ছুরি তুলে রানীর বুকে গেঁথে দিতে যাবে, ঠিক এই সময়
একটা দাঁত ছুটে আসে মন্ত্রীর দিকে। অমনি মন্ত্রীর হাত পুরো পাথর হয়ে যায়। কি হলো? আমার গোটা হাত তো পুরো পাথর হয়ে গেল। বিশ্বাসঘাতকের এই শাস্তিই প্রাপ্য। ঠিক তখনই তাকিয়ে মহারাজ দেখতে পেল ফণীন্দ্রকে মধ্যবলি করে বাকি সবাই এসে জড়ো হয়েছে। এটা তুমি কি করলে ফণীন্দ্র? কিভাবে মন্ত্রীর হাতকে পাথর করে দিলে? আমার কাছে আশ্চর্য ক্ষমতাশালী দাঁত ছিল, এসব কিছু তার জন্যই হয়েছে। তবে এর থেকে বড় বিপদে আছে রূপকুমার। রূপকুমারকে খুঁজে পাওয়া গেছে তাহলে? হ্যাঁ মহারাজ, রূপকুমার এখন এক তান্ত্রিকের কাছে বন্দী হয়ে আছে। সেই তান্ত্রিক যাকে 25 বছর আগে আপনি আশ্রয় দিয়েছিলেন। ওই তান্ত্রিক রূপকুমারকে বলি দিয়ে আরো শক্তিশালী হতে চায়। সেই সাথে ওই তান্ত্রিকের দেওয়া অপশক্তি রাজকুমারী পদ্মাবতীর দেহে ভর করে আছে। এসব কিছু থেকে আমরা কিভাবে বাঁচব? ওই তান্ত্রিকের শাস্তি দেব কিভাবে? রাজকুমারী পদ্মাবতীর বাঁ হাতের ক্ষত জায়গায় একটা কাঁটা আছে, আমরা ওই কাঁটাটা নিয়ে যেতে চাই। মহারাজ সুধীরকে অনুমতি দিয়ে দিল। রাজকুমারী গাছের সাথে বাধা থাকায় সে কোনো ক্ষতি করতে পারল না। সুধীর কাঁটাটাকে নিয়ে টিয়ার সাথে সেই বনে চলল। তখনই বেলা পড়ে এসেছে। তান্ত্রিক মাত্রই সেই ডেরায় ফিরে এসেছে। দুষ্টু তান্ত্রিক, তোর সময় এবার শেষ। আমার হাতে তোর আজ মৃত্যু হবে। তুই মারবি আমাকে? হ্যাঁ, এবার দেখ কে কাকে মারে। সুধীর, একদম সময় নষ্ট করো না। তোমার হাতের কাঁটা তান্ত্রিকের গায়ে বিধিয়ে দাও। তান্ত্রিক কিছু বুঝে ওঠার আগেই সুধীর তার গায়ে কাঁটাটা বিধিয়ে দেয়। আর সাথে সাথে তান্ত্রিক মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা যায়। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ঘুম ভেঙে বের হয়ে আসে রূপকুমার। বন্ধু সুধীর, আমি জানতাম তুমি আসবে। শেষ পর্যন্ত তুমি আমাকে এই বন্দি দশা থেকে উদ্ধার করলে। না বন্ধু, এখন আমার থেকেও এখানে সবচেয়ে বড় অবদান টিয়ার। ও না থাকলে কোনোদিনই তোমাকে আমরা জীবিত অবস্থায় উদ্ধার করতে পারতাম না। টিয়া, সুধীর আর রূপকুমার নিজেদের রাজ্যে ফিরে গেল। তান্ত্রিক মারা যাওয়ার সাথে সাথে রাজকুমারী পদ্মাবতীও তার স্বাভাবিক আচরণ ফিরে পেল। রূপকুমারকে দেখে কান্নায় ভেঙে পড়ে মাধবী। আমি জানতাম আমার রূপকুমার একদিন ঠিক আমার কোলে ফিরে আসবে। কিন্তু আমি যদি বলি এই রাজকুমার আপনার ছেলে নয়? কি বলছো এসব? রূপকুমারকে আমরা ছোটবেলা থেকে বড় করেছি, ও আমাদেরই ছেলে। আপনারা ভুল জানতেন। উনি আপনাদের ছেলে নয়, বরং রূপকুমার মহারাজের ছেলে। কি বলছো এসব দাসী মিনতি? তাহলে আমরা যাকে নিজেদের কন্যা ভেবেছি সেই রাজকুমারী পদ্মাবতী বা কে? সেই দিন রাতে তান্ত্রিক রূপকুমারকে চুরি করে নিয়ে যাওয়ার কথা বলেছিল। আমি তো আড়াল থেকে শুনে ফেলি, আর সেই রাতে এক সেনাকে দিয়ে আমি খোঁজ লাগাই সে কারো ঘরে সদ্য কোনো বাচ্চা জন্ম নিয়েছে কিনা। সেনা আমায় খবর দেয় ফণীন্দ্রর ঘরে আজ রাতে একটা বাচ্চা জন্ম নিয়েছে। হ্যাঁ মহারাজ, আমি ওনাকে খবরটা এনে দিই। আর তারপরে আমি আপনার পুত্রকে ফণীন্দ্রর ঘরে আর ফণীন্দ্রর কন্যা সন্তানকে আপনার ঘরে পাল্টে দিই। কিন্তু তান্ত্রিক এত সহজে ছাড়েনি, সে সবটা বুঝতে পারে। তখন রাজকুমারী পদ্মাবতীর দেহে সে অপশক্তি দিয়ে যায়, যা এতদিন ওর হাতের ক্ষতর ভেতর কাটা হয়েছিল। তার মানে সেই রাতে সত্যিই রানী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, কিন্তু আমরা এতদিন তা বুঝতে পারিনি। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, এটাই আপনার রাজপুত্র রূপকুমার, আর এই হলো ফণীন্দ্র কন্যা পদ্মাবতী। মিনতির কথায় উভয়েই তাদের আসল সন্তানদের ফিরে পেল। মন্ত্রী আর তার স্ত্রী আমাদের বিরুদ্ধে যে বিশ্বাসঘাতকতা করেছে তার জন্য তাদেরকে কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আমার একটা প্রস্তাব আছে মহারাজ। রূপকুমার আমাদের রাজকন্যাকে পছন্দ করে,
তাই ওদেরকে বিয়ে দিয়ে এই রাজ্যের দায়িত্ব দিয়ে দেয়া হোক। নিশ্চয় রানী, আমি তোমার প্রস্তাবে রাজি। মহারাজ, আমারও একটা প্রস্তাব আছে। আমি চাই আমার বন্ধু সুধীরের সাথে মন্ত্রীকন্যা পুষ্পার বিয়ে হোক। দুই বন্ধু মিলে আমরা রাজ্য চালাবো। মহারাজ সবার কথা মেনে নিল। মহা ধুমধাম করে ওদের বিয়ে হয়ে গেল। নতুন রাজা, মন্ত্রী আর রানী পেয়ে রাজ্য জুড়ে সুখের জোয়ার বয়ে গেল। আর আমাদের গল্পটি শেষ হলো। আমাদের গল্প কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট করে। আর খুব শীঘ্রই আমাদের নতুন সিরিজ চলে আসছে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।